নমস্কার, আমি প্রশান্ত এসে গেছি ইস্ট বেঙ্গল লাভার্সের নতুন লাইভ স্ট্রিমিং। তো আপনারা সকলেই জানেন যে ইস্ট বেঙ্গল তার আইএসএল অভিযান শুরু করেছে জয় দিয়ে। আ তারা ১ম খেলায় আ ব তাদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেডকে ৩-০ গোলে পর্যদস্ত করেছে এবং তার মধ্যে ২ টো গোল আমাদের নতুন রিক্রুট ফরেনার এবং ১ টি মিগুয়েল করেছে। তো আমাদের 2nd ম্যাচ শুরু হবে আ নেক্সট স্যাটারডে মানে আগামীকাল। সেটা যুবভারতী ক্রীড়াঙ্গনে ৫টা থেকে শুরু হতে যাচ্ছে। তো আজকে আমরা এই প্রি ম্যাচ আ শো নিয়ে আজকে আমরা এসছি যে উম আ আগামীকালের যে ম্যাচটা হতে যাচ্ছে সেখানে ইস্টবেঙ্গল আ কি ১ম একাদশ নামাতে পারে বা ইস্টবেঙ্গল ক্লাবের স্ট্র্যাটেজি কি হতে পারে? আমাদের ৬ষ্ঠ বিদেশী এসে গেছে অ্যান্টন সোসবার্গ। আ তাকেও কি ১ম 11 এ আমরা দেখতে পাবো কিনা? সেটা নিয়েও আমরা ডিটেইলস এ আলোচনা করব। তো আমাদের মধ্যে গেস্ট অলরেডি এসে গেছে। আরো গেস্ট আসবে। সুদীপদা অলরেডি এসে গেছে, সুদীপ রক্ষিত। তো আ আগামীকাল যে ম্যাচটা হতে যাচ্ছে আইএসএল এ আমাদের ২য় ম্যাচ এবং সেটা এফসি দিল্লির এগেইনস্ট এ। তো এই ম্যাচটা নিয়ে আমরা যে আলোচনা করব, তার আগে আমরা আমাদের যে ৬ষ্ঠ বিদেশী এসছে অ্যান্টন সোয়াসবার্গ তাকে নিয়ে আমরা একটু আলোচনা করছি। অ্যান্টন সোয়াসবার্গ বেসিক্যালি ডেনমার্কের প্লেয়ার সেটা আমি অলরেডি এটা নিয়ে আমি কালকে একটা ভিডিও বানিয়েছি। আজকেও একটা বানিয়েছি ভিডিও সেটা আমি ছেড়েছি গতকাল। তো সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমার বিশ্লেষণটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সেখানে আমি বিস্তারিত জানিয়েছি যে এই ৬ষ্ঠ বিদেশী আমাদের কতটা আম আ দাগ কাটতে পারে আরকি। আ কতটা কার্যকরী হবে আমাদের এই ৬ষ্ঠ বিদেশী। এবং সেখানে কিন্তু আমি বলেছি এটা একটা পজিটিভ দিক এবং আম আমার মতে কিন্তু এই প্লেয়ারটা আমাদের টুরুপের তাস হতে পারে এবারের আইএসএল এ। তো আমি সুদীপদার থেকেও আমি বিস্তারিত ওই প্লটটা সম্বন্ধে একটু জেনে নেব। তার আগে আমি সুদীপদাকে কিছু স্ট্যাট আমি দেখিয়ে নিতে চাই প্লেয়ারটার। উম আ সেটা একে, একে আমি নিয়ে আসছি একটু। সুদীপদা, আহ, আমি নিয়ে আসলাম। দেখো এই প্লেয়ারটা ডেনমার্কের প্লেয়ার, নিশ্চয়ই শুনেছো। এর ৩টে পজিশনে খেলতে পারে। সেন্টার ফরওয়ার্ড তার মেন পজিশন, এছাড়াও সে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পারে এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে পারে। তাহলে এই প্লেয়ারটার মধ্যে কিন্তু ৩টে পজিশনে খেলার ক্ষমতা আছে এবং আমাদের কোচের পক্ষে কিন্তু খুব ইজি হবে এই প্লেয়ারটাকে ইউজ করার জন্যে। আ এ মানে ভার্সাটাইল বলতে পারো, ৩টে পজিশনে খেলতে পারে এবং আমি মনে করি আমাদের কোচের কাছে কিন্তু এই প্লেয়ারটা একটা তুরুপের তাস হিসেবে কাজ করবে আমার কোচকে এবং আমার মনে হয় আম আমার যেটা মনে হচ্ছে যে প্লেয়ারটা আইদার মিগুয়েল বা আমাদের সাউল ক্রেসপোর বদলি হিসাবে হয়তো 2nd হাফ এ নামলেও নামতে পারে। আম যেহেতু আমরা 2nd হাফে সাউল ক্রেসপো একটু স্লো, হয়তো পুরোটা দিতে পারে না। সেক্ষেত্রে হয়তো তার জায়গায় নামলেও নামতে পারে। এরপরে যে স্ট্যাটটা আমি তোমাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখো এর
হিট ম্যাপটা আমি একটু দেখাচ্ছি তোমাদের। এই দেখো। হিট ম্যাপটা দেখলে তুমি মোটামুটি দেখতে পাচ্ছ তো? হুম, হুম। না বড় করব বলো? ঠিক আছে। বোঝা যাচ্ছে তাই তো? হুম। আমি আরেকটু বড় করে দিচ্ছি, এই দেখো। এই যে। এখানে আরো ডিটেইলস এ বোঝা যাচ্ছে। এই দেখো। এই প্লেয়ারটার যদি আমি হিট ম্যাপ দেখি, সেখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই প্লেয়ারটা আম আ তোমার বাঁ সাইড থেকে, যেহেতু লেফট ফুটেড প্লেয়ার, দেখো লেফট সাইড দিয়ে বেশি অপারেট করছে। হ্যাঁ? এবং আরেকটা যেটা মোস্ট ইম্পোর্টেন্ট, সে কিন্তু ডিফেন্সেও সমান্তরালভাবে খুব হেল্প করছে, ডিফেন্সে নেমে আসছে এবং ডিফেন্সকেও খুব হেল্প করছে। আম রাইট, লেফট দুদিক থেকেই যাচ্ছে, কিন্তু লেফট থেকে তার বেশি বোঝা যাচ্ছে। আম মানে লেফট থেকে বেশি অপারেট করে। হ্যাঁ, তো হিট ম্যাপটা থেকে তুমি কি বুঝতে পারছো প্লেয়ারটার সম্বন্ধে? হিট ম্যাপ দেখে বোঝা যাচ্ছে যে প্লেয়ারটা অনেকটা জায়গা জুড়ে খেলতে পারে। অনেকটা জায়গা জুড়ে মিনস ও বিভিন্ন পজিশনে তো এই যা শুনছি মানে সবই শোনা। এখনো তো দেখিনি। সবই শোনা। ও স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে, সেকেন্ড স্ট্রাইকার খেলতে পারে, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে। তার মানে ও অনেকটা জায়গা কাভারেজ করতে পারবে। সেই জন্যই ওর হিট ম্যাপটা দেখে মনে হচ্ছে যে অনেকটা অঞ্চলও কভার করছে। এবং মোস্ট ইম্পোর্টেন্ট দেখো, এই তোমার ডিফেন্সও কিন্তু সমানভাবে হেল্প করছে। ডিফেন্সও কিন্তু অনেকটা জায়গা জুড়ে নেমে আসছে। হ্যাঁ, অ্যাটাকিং মিডিও সাইড উইং হাফ খেললে তোমার যেরকম আমাদের বিপিন নামছে, নন্দ নামছে, ওকেও নামতে হবে। এখন আধুনিক হুম, ফুটবলে কেউ দাঁড়িয়ে থাকে না। ইভেন আমাদের হুম। আগের দিন লক্ষ্য করলে স্ট্রাইকারও আমাদের নেমে এসেছিল প্রয়োজনে দরকারের সময়। এইবার দেখো ওর আমি লাস্ট ৩ বছরের পারফরম্যান্সটা একটু দেখাচ্ছি। আ এখানে যে ৩ বছরের পারফরম্যান্স দেখবে, সেখানে দেখো ২০২৫ এ সে ২৬ টা ম্যাচ খেলে ৫ টা গোল করেছে, ৩ টে অ্যাসিস্ট করেছে। এভারেজ সোফা স্কোর 6.93। ২০২৪ এ ২৬ টা ম্যাচ খেলে ৯ টা গোল করেছে, ৫ টা অ্যাসিস্ট করেছে। এভারেজ সোফা স্কোর 7.27। আর তোমার ২০২৩ এও সে করেছে। ২০২৩ এ আ ওর সোফা স্কোর ছিল 7.23, আমার যতদূর মনে হচ্ছে। 7.23। তো ৩ বছরই কিন্তু তার যা সোফা স্কোর আমরা দেখছি, সেটা কিন্তু যথেষ্ট মানে স্ট্যান্ডার্ড এবং মানে অ্যাবাভ। এবং আমি ৩ বছরে যদি এভারেজ করি 7.15 হচ্ছে। আ যেটা মানে অ্যাবাভ আ এভারেজ আরকি। আ সেটা কিন্তু আ আমাদের যে আইএসএল এ যত বিদেশী আছে, সেই স্ট্যান্ডার্ড হিসেবে কিন্তু আমি মনে করছি যথেষ্ট ভালো। তো এটার ব্যাপারে তুমি কি বলবে? দেখো এইসব স্ট্যাটস অ্যাকচুয়ালি না দেখে অবশ্যই এইটা বের করেছে, তার মানে ও এই পারফরমেন্স গুলো করেছে। কিন্তু আমার মানে বক্তব্য হলো সে যেখানেই করুক আমাদের এখানে এসে কতটা টিমের সঙ্গে মানিয়ে নিচ্ছে আর কতটা আমাদের টিমের পক্ষে ও হেল্প করতে পারে সেটাই হলো মেন কথা। তাতে ও আগে যদি ও স্ট্যাটসে দেখি আমি 5-এ আছে, তাতে এসে আমাদের এখানে ও 8-9 দিয়েছে, মানে যেটা রেটিং এ দিচ্ছে। আর মানে এরকম হলে বেটার হয়। মানে আমার মোদ্দা কথা, আমার যে ও স্ট্যাটসটা দেখে আমার লাভ নেই। আমার স্ট্যাটস দেখে একটাই জিনিস আমরা বুঝতে পারি যে এটা খারাপ না, খারাপ হওয়া উচিত না। কিন্তু অনেক সময় অনেক ভালো প্লেয়ারও আমরা দেখেছি যে আমাদের এখানে এসে হয়তো সেভাবে আমাদের টিমের প্রতি সে সুবিচার করতে পারেনি, আমরা তার সার্ভিস ভালো পাইনি। যে কোনো কারণবশত অনেক অনেক সময় অনেক রকম অনেক কিছু হয়। সেই হিসেবে আমার দরকার হলো আমার টিমের সঙ্গেও কতটা মানিয়ে নেবে, আর যত তাড়াতাড়ি মানিয়ে নেবে আর যদি টিমকে হেল্প করতে পারে সেটা আমার কাছে হলো মেন। আর ও ২০৫ টা ম্যাচ খেলে ৪২ টা গোল করেছে, ২২ টা অ্যাসিস্ট করেছে। যেটা আমি বলছিলাম যে প্লেয়ারটার গোল করার দক্ষতা যেমন আছে, তার সঙ্গে, সঙ্গে অ্যাসিস্ট করার দক্ষতা আছে, যেটা খুব কম হুম। প্লেয়ার মধ্যে হয় এবং এটা অনেকটা গ্রেগ স্টুয়ার্ট টাইপের। গ্রেগ স্টুয়ার্টের যদি তুমি ওর স্ট্যাটটা দেখো,
ওরও কিন্তু সেম ক্যাটেগরি, গোল যা করেছে তার 50% তার কিন্তু অ্যাসিস্ট। তো তার জন্য বলছি প্লেয়ারটাকে আমার যেটা মনে হচ্ছে অনেকটা ওই না, গ্রেগ স্টুয়ার্ট ঘরানার লাগছে মনে হচ্ছে। আমি যা মানে মোটামুটি সবই তো কানাঘুষা শোনা তোমার, হুম, বা এই আমরা যা এখন মিডিয়া থেকে জানতে পারি, এ, সেই মাধ্যমে যেটুকুনি জেনেছি শারীরিক ভাবে সে শক্তিশালী, মানে শারীরিক ভাবে সে যথেষ্ট স্ট্রেংথ আছে তার, মানে আহ, গায়ে আমরা যেটা পাতি বাংলা ভাষায় বলি গায়ে গতরে। আমার যত তাড়াতাড়ি আমাকে যে যেভাবে যেটা বডিটা ইউটিলাইজ করবে, যদি শারীরিক ভাবে সক্ষম হয় সেটা, যদি ও ইউটিলাইজ করতে পারে খেলার সময়, সেটা আমাদের পক্ষে ভালো। আমার মোদ্দা কথা একটাই, সেটা আমার না, জনতা থেকে শুরু করে আমাদের যত সমর্থক আছে সবার একটাই আহ, বক্তব্য, সেটা হলো টিম যাতে তার হেল্প পায়, আমরা যাতে এই প্লেয়ারটার থেকেও ভালো কিছু পাই। বর্তমান যে কটা প্লেয়ার আমাদের আপাতত আছে তাদের প্রত্যেকের থেকে আমরা আহ, আশার, মানে যা আশা করছি তার থেকে ভালোই পাচ্ছি, মানে সার্ভিস। সে তুমি কেভিন সিভিলেকেও দেখো, তুমি হাফে মোহাম্মদ রশিদ ঠিকই আছে, তুমি মিগুয়েলকে দেখো, তুমি ইজিগারি আগের দিন দুটো গোল করেছে, মানে সেই হিসাবে আমাদের ভালোই লেগেছে আপাতত, প্রথম দিনের দর্শনে ভালোই। সাউল ক্রেসপো অ্যাজ ইট ইজ তার অ্যাভারেজ গেম দেয়, যেটা এখন অব্দি আমাদের খুব একটা ও হতাশ করেনি। প্লাস এই প্লেয়ারটা যদি সেই রকমই হয় তাহলে আমাদের খুবই ভালো হবে, আমাদের হাতে অপশন বাড়বে, কোচের হাতে অপশন বাড়বে, টিমের স্ট্রেংথ বাড়বে, আমাদের মানে বিশেষ করে আমাদের যে রিজার্ভ বেঞ্চের স্ট্রেংথটা অনেকটাই বেড়ে যাবে। আচ্ছা এইবার আগামীকালের ম্যাচ নিয়ে বলছি। তোমার কি মনে হয় যে আগামীকালের যে টিমটা নামবে সেটা কি মানে সেম টিম ১ম ম্যাচে যে টিমটা নামিয়েছিল অস্কার ব্রুজো সেম টিম নামাবে না কিছু সে সেখানে কিছু পরিবর্তনের রাস্তায় হাঁটবে? কি মনে হচ্ছে তোমার? আহ, আমি এখনো অব্দি যা টিম আছে, আমার মনে হয় খুব বেশি যদি চেঞ্জ হয় নন্দকুমার মেবি হয়তো চেঞ্জ হলেও হতে পারে, তবে না করলে কোনো অসুবিধা নেই। আর রাইট সাইড ব্যাকে যদি রাকিব ফিট হয়ে যায়, সেটা কোচের উপর নির্ভর করে রাকিবকে আনবে কি আনবে না। তবে লাল খুব একটা খারাপ খেলেনি, যথেষ্ট ভালো খেলেছে। টিম সেমই থাকা উচিত ওভারঅল, কারণ তোমার হাতে তো স্টপার, এখন এই মুহূর্তে স্টপার আসেনি, যার জন্য ডিফেন্স লাইন চেঞ্জ করার কোনো জায়গা নেই। খুব হলে সাইড ব্যাক, রাইট সাইড ব্যাকটা চেঞ্জ হলেও হতে পারে। আর উইং হাফে নন্দকুমার যদি চেঞ্জ হয়, আর নইলে সেম টিমই থাকবে, টিম অপরিবর্তিতই থাকবে। না তোমাকে আমি আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে তোমার কি মনে হয় মানে ধরো যদি রাকিব তোমার ফুল হয়ে যায় ফিট হয়ে যায় তাও কি এখানে রাকিবকে নামানোটা তুমি যুক্তিযুক্ত মনে করবে? যুক্তিযুক্ত কিনা জানি না, তবে রাকিব খারাপ না। লাল আগের দিন যদি আগের দিনের পারফরমেন্স ধরো, লাল খুব খারাপ খেলেনি, কিছু জায়গায় একটু ফাম্বল হয়েছে, ওটা তো প্রথম ম্যাচে হতেই পারে। আর নচেত লালের উপর আমরা ভরসা রাখতে পারি। না আমার সেটাই প্রশ্ন আমি কেন আমাদের কিন্তু দুটো খুব ভাইটাল ম্যাচ বাকি যেটা আমি বলছিলাম ইসের এগেনস্টে জামশেদপুর অ্যান্ড গোয়া। তো এই যে আসছে সেখানে তোমাকে যদি আমি নামাই সেখানে যদি রাকিবের অন্য কোনো একটা চোট হয়ে যায় তো সেখানে কি একটু প্রবলেম ক্রিয়েট করবে না? তার থেকে বেটার দেখো, যদি আমরা ওকে না আমার, এই ম্যাচটা আমি তোমাকে বলি, আহ, তো এমনি ফিজিক্যালি কোনো প্রবলেম হয়, ফিজিক্যালি প্রবলেম মিনস এমনি খেলতে গিয়ে চোট বলতে আমাদের ওর কপাল ফেটেছে বা মাথা ফেটেছে, সেইখানে যায়। এমনি তো কোনো মাসেল ইনজুরি বা ওই রকম টাইপের কোনো ইনজুরি নেই যেটা ওকে পিছিয়ে দেবে। এটা ওই সময় হয়েছে, ঠিক হয়ে গেছে, এখন হয়তো আপাতত সুস্থই আছে, আমি আশা করি ও সুস্থ আছে, টিমের সঙ্গে প্র্যাকটিসও করছে।
এবার তুমি উইনিং কম্বিনেশন নাও চেঞ্জ করতে পারো, নেচারালি উইনিং কম্বিনেশন কেউ চেঞ্জ করে না। আমি বললাম যদি না আমি চেঞ্জ হয় যেটা এই দুটো। না আমি যেটা বলতে চাইছি সুদীপদা, ধরো ও ফিট কিন্তু যেহেতু ওখানে কটা ৮টা না ১০টা স্টিচ হয়েছে, তো আমি মনে করছি যেহেতু এই ম্যাচটা একদম ডু অর ডাই ম্যাচ না আমাদের কাছে, আর লাল ভালো খেলে দিয়েছে, সেখানে যদি আমরা ওকে একটা আরো একটা ম্যাচ বিশ্রাম দিয়ে ২৭ তারিখের ম্যাচের জন্য ভাবি, সেক্ষেত্রে কিন্তু রাকিব আরো অনেক বেশি ফিট হয়ে নামবে এবং আমি মনে করি ফুল ফিট হয়েই নামবে। সেক্ষেত্রে কিন্তু মানে চোট পাওয়ার সম্ভাবনাটা অনেক কম। আমি সেই সেন্সে বলছি আরকি। তো সেই না, সেন্সে আমার মনে তুমি হয় তুমি চোট পাওয়ার কথা বলছো যে মাথায় তো আবার চোট হবে না, সাপোজ হ্যাঁ, আমি সেটাই। কথার কথা বলছি, হুম, ওটা চোট হবে না। তুমি তো পায়ে মাসেলে ইনজুরির কোনো ব্যাপার নেই, ওখানে সেলাই পড়েছে, সেলাইয়ের জন্য যেটুকুনি সময় দরকার হয় সেটুকুনি সম্ভবত রিকভার করে গেছে। আর এটা নিয়ে অসুবিধা নেই। আর তুমি যদি চিন্তা করো যে জামশেদপুরের ম্যাচে ওকে খেলাবে, তাহলে ওকে ম্যাচ টাইম দেওয়া উচিত, কারণ ও কিন্তু তো সেটা ধরো না ওই, সেটা ধরো শেষের দিকে কিছুটা টাইম দিয়ে দিলাম। আমি বলছি তো তোমাকে, হুম, তাহলে তোমাকে ম্যাচ টাইম দিতে হবে। আর তুমি যদি বলো না আমার ডিফেন্স লাইন আমি খুব বেশি নাড়াচাড়া করব না, আমার আগের দিন যা খেলেছে তারা খারাপ খেলেনি, তারা কোন ক্লিন শিট রেখেছে, সেই হিসাবে তুমি কিন্তু প্রথম 11 নিয়ে খুব বেশি নাড়াচাড়া না করাই ভালো। কারণ আমার হাতে তো পরে অপশন আছেই চেঞ্জ করার, এটা আমার মনে হয়। কারণ প্রত্যেকটা দিন না নতুন কম্বিনেশন করলে বিশেষ করে ডিফেন্সে না একটুখানি প্রবলেম হয়। কারণ আমাদের ডিফেন্সের লাইনটা এমনি একটু নড়বড়ে, নড়বড়ে মিনস সেরকম পরীক্ষার মুখে পড়েনি। সেই জন্য ওদেরকে আরো যদি একটু সময় দেওয়া হয়, দিল্লি ম্যাচে যদি পুরোটা ভালো খেলে তাহলে তোমার সুবিধা হবে, টিমটা আরো একটু নিজেদের মধ্যে খেলে নিল। কারণ আমাদের তো এই ডিফেন্স লাইন নিয়ে মোটামুটি আরো দিল্লি ম্যাচ বাদ দিয়ে আরো 3টে ম্যাচ হয়তো খেলতে হবে, তাহলে সেই একদম হিসাবে যতটা বেশি সময় দেওয়া যায়। এক্সাক্টলি। তো তুমি তোমার মতে ফার্স্ট ম্যাচে যে ফার্স্ট 11 নেমেছিল, তুমি সেই ফার্স্ট 11 কেই তুমি ধরে চলছো। খুব যদি হ্যাঁ, হয় নান্দাকে হয়তো আম ওখানে চেঞ্জে আমি আনবো, চেঞ্জে চেঞ্জে আসতে পারে, এনে সেখানে আসতে হয়তো পারে। এডমন্ড বা জেরিকে দিয়ে হয়তো শুরু করলেও করতে পারে। জেরিকে তো যা হুম। আমি শুনলাম, জেরি প্রি সিজন সেইভাবে হয়নি বলে জেরিকে এখন অব্দি কোচ টিমের চিন্তা করছে না এই মুহূর্তে, অন্তত 2-3টে ম্যাচ। না একটা কথা আমার আছে এখানে। আ জেরি কিন্তু অনেকদিন এসে গেছে ইস্টবেঙ্গল টিমের সঙ্গে আ অনেকদিন ধরেই কিন্তু আ আম আ প্র্যাকটিস করছে। তো সেখানে জেরিকে না নামানোর মানে আমি ঠিক বুঝতে পারছি না এখানে কারণটা কি হতে পারে? না, কারণটা হলো যা আমি শুনেছি, যে মানে মিডিয়ার মাধ্যমে কোচ যা বক্তব্য রেখেছে, সেখানে উড়িষ্যা টিম প্র্যাকটিস শুরু করেনি। সেই জন্য জেরিও প্র্যাকটিসের মধ্যে ওনার ভার্সন অনুযায়ী যে ওনার প্রিসিজন ওটা হয়নি বলে ও এখন প্রিসিজনের আচ্ছা। দিকটায় আছে। আর একটু ওকে সরবরাহ হয়ে গেলে তারপর ওকে চেঞ্জে তখন যেরকম ভাবে কোচ ইউটিলাইজ করবে সেইভাবে করবে। আ এটা আ পয়েন্টটা ঠিকই আছে। মানে মোটামুটি এই পয়েন্টটাকে মানে জাস্টিফাইড আরকি আমি যেটা বলছি। একটা জাস্টিফাইড একটা ই আ যে হতেই পারে। কারণ যেহেতু প্রি-সিজন করেনি, হট করে হয়তো ওকে এখনই আ এর মধ্যে করতে চাইছে না। আরো একটু রেডি করে। কেন না হলে ওর হয়তো মাসল পেইন বা অনেক কিছু হতে পারে। তো আ এখন এসসি দিল্লির যে টিমটা, স্পোর্টিং ক্লাব দিল্লি, সেই টিমে কিন্তু মানে আ সেই ধরনের কিন্তু খুব ভালো প্লেয়ার যদি বলো, সেই ধরনের খুব একটা ভালো প্লেয়ার আমি কিন্তু দেখতে পাচ্ছি না। জানাশোনা প্লেয়ারের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি ডিফেন্সে অ্যালেক্স হাজি আছে, আ আ মোহাম্মদ রাফি আছে, আর লেফট ব্যাকে মনোজ মোহাম্মদ কিন্তু রয়েছে। এলএসআইজি কি আগের দিন খেলেছে? আমি ঠিক ওটা দেখিনি। আগের খেলাটা আমি দেখিনি। সেটা আমি বলতে পারব না। ফার্স্ট ম্যাচে এলএসআইজি মনে হয় না খেলেছে, আমি সেটা দেখিনি ওকে। যাই হোক দেখো সেন্ট্রাল যেই টিমই মিডফিল্ডে খেলুক আইএসএল আমাদের প্রত্যেক,
দেখো প্রশান্ত দা যেই টিমই নামুক, দিল্লি এফসি আমাদের প্রতিপক্ষ, আমাদের ম্যাচটা দিল্লি এফসি কে আমরা চিনি না, আননোন প্রতিপক্ষ, একটাই মাত্র ম্যাচ খেলেছে, সেই ম্যাচটা সম্ভবত ওরা হেরেছে ব্যাঙ্গালোরের কাছে 2-0 গোলে। কি বলে হেরেছে না, আমি জাস্ট মানে রিকল করতে চাইছি এই টিমে ভারতীয় প্লেয়ারদের মধ্যে আমরা জানি এরকম কোন কোন প্লেয়ার আছে, সেগুলো আমি একটু বলে দিচ্ছি। এক হচ্ছে অ্যালেক্স হ্যাজি আছে, তারপর মোহাম্মদ রাফি আছে সেন্টার ব্যাকে, মনোজ মোহাম্মদ রয়েছে লেফট ব্যাকে, আশুতোষ মেহতা আছে রাইট ব্যাকে, তারপর আয়ুষ অধিকারী আছে সেন্ট্রাল মিডফিল্ডে। এছাড়া আরেকটা যেটা আছে আইজ্যাক রয়েছে, যেটা ইস্টবেঙ্গল নেওয়ার জন্য হাত বাড়িয়েছিল লেফট উইং পজিশনে, এটাও কিন্তু খুব ভালো প্লেয়ার আইজ্যাক, অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে। মোহাম্মদ আইমেন আছে লেফট উইঙ্গারে। আম, আহ, আর আর সেইভাবে নেই। আর অ্যালেক্স সাজির ভাই মনে হয় আছে, অ্যালান সাজি, ওই প্লেয়ারটা, হ্যাঁ অ্যালান সাজি স্ট্রাইকার পজিশনে আছে। আর বিদেশি বলতে এই টিমে আমি যেটা দেখতে পাচ্ছি, রাফায়েল রিবেইরো সেন্টার ব্যাকে রয়েছে। এটা ব্রাজিলের প্লেয়ার কি? হ্যাঁ, রাফায়েল রিবেইরো হয়তো ব্রাজিলের প্লেয়ার। এছাড়া ফরেনার বলতে রয়েছে আহ, হ্যাঁ, মাতিজা বাবোভিক, এই একটা সেন্টার ফরওয়ার্ড রয়েছে। মাত্র দুটো বিদেশি নিয়ে কিন্তু ওরা খেলছে। আর স্বদেশী মানে ডোমেস্টিক প্লেয়ার যারা আছে তারাও কিন্তু সেই ধরনের দাগ দাগ কাটার মতো না। দুটো তিনটে প্লেয়ার হয়তো হতে পারে, যেমন অ্যালেক্স সাজি, আইজ্যাক, এদের হয়তো হতে পারে। কিন্তু মানে দাগ কাটার মতো প্লেয়ার সেই ধরনের কিন্তু প্লেয়ার না। তো আমি মনে করি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ দিল্লি কিন্তু মানে সেই ধরনের মানে কঠিন প্রতিপক্ষ যাদের আমরা ধরি তাদের মধ্যে কিন্তু পড়ে না এই এসসি দিল্লি। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় টিম এই আগামীকালের ম্যাচটা কি মানে এক পেশে ম্যাচ হবে? সেখানে কি ইস্টবেঙ্গল ডমিনেটিং ফুটবল খেলে আবার সেই ৩-৪ গোল দেবে? তুমি এটাকে কিভাবে দেখছো? দেখো, আহ, সবচেয়ে বড় কথা, সবে খেলা শুরু হয়েছে, প্রত্যেকটা টিমই কম বেশি ঠিক জায়গায় নেই, শেপে নেই। সেই আহ, সুযোগটা আমাদেরকে নিতে হবে। আহ, চেষ্টা আমার, যা বর্তমান যে ইস্টবেঙ্গল আমাদের যা টিমের স্ট্রেংথ আছে, তাতে এই টিমের উপরে অবশ্যই ডমিনেট করে জেতা উচিত। কিন্তু আহ, সেটা আহ, কতটা কি হবে, আমরা তো একটা দুটো ম্যাচ না, পরপর খেললে টিমটা একটা রিদিমে আসে। আমরা ফার্স্ট ম্যাচ জিতেছি বলেই ফার্স্ট ম্যাচে পরের ম্যাচও আমরা উইন করব, সেটা তো অবশ্যই আমাদের আশা থাকবে। কিন্তু সেই হিসাবে সেরকম ভাবে খেলতে হবে টিমকে, কোনো আত্মতুষ্টির ব্যাপার নেই। আমাদের প্রত্যেকটা গেম নতুন গেম, আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে এটা বুঝতে হবে যে 13টা ম্যাচের লিগ হচ্ছে, আর প্রত্যেকের সঙ্গে একবারই দেখা হবে। আর সেইটা মাথায় রেখে যে আমাদের প্রত্যেকটা ম্যাচই কিন্তু ভাইটাল ম্যাচ, লুজ করা তো কোনোভাবেই যাবে না। চেষ্টা করতে হবে এইসব টিমের থেকে পুরো পয়েন্ট আর্ন করা। সেই হিসাবে আমি আহ, আমাদের যা স্টেট আছে, আমার মনে হয় ডমিনেট করবে, কিন্তু স্কোর প্রেডিক্টটা করা মুশকিল। দেখো, বেশি গোল হলে টিমের কনফিডেন্স বাড়ে, আহ, আর বেশি গোল হলে টিমের কনফিডেন্স বাড়ে। আর সেই হিসেবে চেষ্টা করা হবে বেশি যাতে গোল পায়। ইভেন শুধুমাত্র স্ট্রাইকার না, আমার কিছু অ্যাটাকিং এর জায়গায় যারা নন্দকুমার, বিপিন সিং, মিগুয়েল, রশিদ, এরা যদি গোল পায় না, তাহলে তোমার আহ গোলের যে স্কোরিং জায়গাটা না, আমার সেটাও ভালো জায়গায় যাবে। যে আমার কারোর উপর নির্ভর করে থাকতে হবে না, শুধু একজন একটা প্লেয়ারের উপর নির্ভরশীল না হওয়াটাই ভালো। এবার তুমি আমাকে বলো, ইস্টবেঙ্গল ক্লাবের যে ফার্স্ট 11 আছে সেখানে কোনো রকম চেঞ্জ হচ্ছে না। তো আমাদের ষষ্ঠ বিদেশি এসে গেছে। আম, যদি আমাদের কোচ অস্কার বুদে এই ষষ্ঠ বিদেশিকে ব্যবহার করে, কিভাবে ব্যবহার করতে পারে বলে তোমার মনে হয়? ওকে না, দুটো জায়গা থেকে ব্যবহার করা যেতে পারে। আহ, এক হলো, ব্যবহার করতে গেলে তো শেষের দিকেই ব্যবহার করতে হবে, সেটা স্ট্রাইকারের পরিবর্তে একবার ওইটা দেখে নিতে পারে সিঙ্গেল স্ট্রাইকারে ও কতটা দাগ কাটতে পারছে।
আর সেকেন্ডলি হলো তুমি ওকে যদি দরকার হয় আমাদের সাউল ক্রেসপোকে যদি চেঞ্জ করে ওকে দিয়ে আরো অ্যাটাকিং ব্যাপারটা যদি আরো বেশি করা যায়, মানে আমার কথাটা বুঝতে এক্সাক্টলি। পারলে, দরকার হলে আমি ওই আমাকে জায়গাটাই পয়েন্ট আউট করছিলাম। হুম। উইং এর থেকে কাউকে বসিয়ে দিয়ে সাউলের জায়গায় আমি সৌভিককে এনে ওকে উইং এর দিয়ে ঠেলে দিলাম। ধরো আমি সাপোজ আমি কথার কথা বলছি, ধরো ওই জায়গাটায় বিপিন সিং খেলছিল, বিপিনকে আমি চেঞ্জ করে ওকে নামালাম, সাউল ক্রেসপোকে অফ করলাম, অফ করে সাউল ক্রেসপোর জায়গায় আমি সৌভিককে দিয়ে দিলাম। তাহলে আমার ডিফেন্সিভের পার্টটাও আমার যথারীতি বাঁধনটা থাকলো, প্লাস আমার অ্যাটাকিং এর লোক কিন্তু বেড়ে গেল। কি করে বেড়ে না, গেল? সোসবার্গ, ইজরায়েলি, মিগুয়েল, না, বুঝতে পেরেছি। তিনজন। না সুদীপ, আমি যেটা চাইছি সুদীপ দা, বা আমাদের কোচের যে চিন্তাধারা, এটা আমরা আগের দিনও আমরা আলোচনা করেছি। আমাদের কোচের যেটা চিন্তাধারা, আমার যেটা মনে হচ্ছে, কোচ সেকেন্ড হাফে না একটা নতুন একটা স্পিড জেনারেট করতে চাইছি টিমের মধ্যে। হ্যাঁ? যার ফলে দেখবে সে অলওয়েজ দুটো প্লেয়ারকে উইংয়ে হয়তো 60 মিনিট কি 70 মিনিট পর্যন্ত খেলাবে। তারপর দুটো উইংয়েই প্লেয়ার চেঞ্জ করছে। তার মানে সে নতুন পাওয়ার মানে এনার্জি জেনারেট করছে, নতুন কি বলবো স্পিড জেনারেট করতে চাইছে। এইখানেই আমার প্রশ্ন, এইখানে যেহেতু সাউল ক্রেসপো একটু স্লো টাইপের প্লেয়ার এবং আমার দেখে মনে হলো না যে সাউল ক্রেসপো 100% ফিট বা সুস্থ। মানে সেক্ষেত্রে তোমার কি মনে হয় না যে সাউল ক্রেসপোর জায়গায় যদি আমি এই সোলসবার্গকে নামাই অ্যান্টনকে, টিমটা অনেক বেশি মানে স্পিড জেনারেট করতে পারবে। কারণ এই প্লেয়ারটা অনেক কম বয়সী প্লেয়ার এবং প্লেয়ারটার মধ্যে কিন্তু যথেষ্ট স্পিড রয়েছে এবং যেহেতু ও লেফট ফুটেড প্লেয়ার, ডান দিক থেকে মৃগুয়েল, বাঁ দিক থেকে অ্যান্টন, মাঝখানে রশিদ, আর তোমার লেফটে থাকবে আইদার বিপিন বা বিষ্ণু, আর রাইটে থাকবে নন্দা বা এডমুন্ড। এই যে ধরো পাঁচখানা, আর ফ্রন্টে থাকবে তোমার ইজেজারি। এক্ষেত্রে কি হবে, তোমার উইং এবং স্ট্রাইকার মানে দুদিক থেকে কিন্তু সাপ্লাইটা প্রচুর পাবে, মানে বল, যেহেতু দুটো আমাদের প্লে মেকার রয়েছে। কেন, আমি কালকে যেটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু এই অ্যান্টন সোলসবার্গের মধ্যে কিন্তু এ কিন্তু স্কিলফুল প্লেয়ার। এ কিন্তু ক্রিয়েটিভ করতে পারে, ক্রিয়েটিভিটি এর মধ্যে রয়েছে। ক্রিয়েটিভ নেচারটা এর মধ্যে যথেষ্ট ভালো রয়েছে। তা সেক্ষেত্রে কি হবে, ওকে যদি আমি মাঝ মাঠে হাফে খেলাই, সে কি করবে, অনেক বেশি সাপ্লাই করতে পারবে। সাপ্লাই লাইনটা আমাদের অনেক স্ট্রং হবে। কেন, যেহেতু অস্কার মিডফিল্ড কন্ট্রোল করে খেলতে ভালোবাসে, মানে মিডফিল্ড ওরিয়েন্টেড যে মানে খেলাটা খেলায় ও, সেক্ষেত্রে আমি যদি মিডফিল্ডকে আরো বেশি শক্তিশালী করে আরো বেশি অ্যাটাকিং ফোর্সটা বাড়িয়ে দিই, উইংয়ে যেমন বল পাবে, আমাদের ইজেজারিও কিন্তু বলটা প্রচুর সাপ্লাই পাবে দুটো দিক থেকে, ডান দিক এবং লেফট দুটো দিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে বল সাপ্লাই হবে। সেক্ষেত্রে কি হবে, প্রতিপক্ষ কিন্তু দিশেহারা হয়ে যাবে। এটাকে তুমি কিভাবে দেখছো? না, আমি তোমাকে বললাম তো না, দেখো, প্লেয়ারটা কে তুমি অনেকভাবে ইউজ করতে পারো। দেখতে হবে যে আমি কোথায় কিভাবে ইনপুট করব প্লেয়ারটাকে, আমার টিমের জন্য ইনপুট করব। সেইখানে না পরিস্থিতি, আমার যদি দিল্লি এফসি কে আমি যদি প্রথমের দিকেই আমি স্কোর করে নিতে পারি, তাহলে কি হয়, আমার টিমের উপর প্রেশারটা কম পড়লে তুমি ওকে সাউলের জায়গায় এক্সচেঞ্জ করলে, যদি দেখা যাচ্ছে যে না ওরাও ওরাও তোমাকে প্রেশার ক্রিয়েট করছে, তখন তোমাকে ডিফেন্স, যেহেতু আমাদের অল ইন্ডিয়ান ডিফেন্স, আমাদের যদি ওই জায়গাটায়, যেমন আমরা সব সময় আগের দিন দেখেছি যে দুটো করে ব্লকারও রেখেছে, একটা সাউল কেসপো আর একটা রশিদ, সেই রিস্কটা কি কোচ নেবে? কোচ তখনই না রিস্ক সুদীপ দা, নেবে যদি, এখানে একটা এখানেই আমি বলতে চাইছি, নতুন যে প্লেয়ারটা, ওর কিন্তু ডিফেন্ডিং কোয়ালিটিও খুব ভালো। ও মানে ইউএসপি এখানে, ও যেমন আপফ্রন্টে হেল্প করে, তার সঙ্গে সঙ্গে কিন্তু সে ডিফেন্সকেও হেল্প করছে। মানে এই ক্যাটাগরির প্লেয়ার কিন্তু খুব কম হয়। তুমি যদি গ্রেগ স্টুয়ার্ট দেখো, ওকে আমরা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখি। তুমি যদি আজকে যেটা গত বছর খেলছিল
মোস্ট প্রবাবলি মুম্বাইয়ে খেলছিল কি? যেটা এটিকে মোহনবাগানে ছিল, মোহনবাগান সুপার জায়ান্টে। কি প্লেয়ারটার নাম? হার্নান্ডেজ। হার্নান্ডেজকে তুমি যদি দেখো, ও কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার। কিন্তু ওকে কি তুমি মানে ডিফেন্সে সেইভাবে পাও? গ্রেগ স্টুয়ার্টকে কি তুমি ডিফেন্সে সেইভাবে পাও? কিন্তু না এই প্লেয়ারটা কিন্তু আক্রমণে যেমন যায়, ডিফেন্সও সমানভাবে হেল্প দেখো, না আমি আমার যখন ওর আমি যেই স্ট্যাটসটা দেখছি তাতে কিন্তু আমাকে ওর ডিফেন্সে ও হেল্প করেছে, বাট ওর কিন্তু ক্যাপাবিলিটি হলো সেকেন্ড স্ট্রাইকার, উইঙ্গার অর সেন্ট্রাল মানে মানে সেন্ট্রাল স্ট্রাইকার, সেকেন্ড মানে স্ট্রাইকার। স্ট্রাইকার পজিশনে। হ্যাঁ, সেকেন্ড স্ট্রাইকার, এই হ্যাঁ। সেকেন্ড স্ট্রাইকার, স্ট্রাইকার আর উইঙ্গার মানে অ্যাটাকিং মিডফিল্ডার, অ্যাটাকিং এই মিডফিল্ডার। তিনটে পজিশন, এই তিনটে পজিশনে আমি কিন্তু দেখছি, আমি কিন্তু ওকে ডিফেন্সিভ রোলে কখনো ওর নামটা নেই, মানে ডিফেন্সিভ হাফ। আমরা কিন্তু সাউল ক্রেসপো অ্যান্ড ইয়ে রশিদকে, মোহাম্মদ রশিদকে আমরা ডিফেন্সিভ পার্টটাই কিন্তু আমরা ইউজ করছি। তুমি যদি আগের দিন দেখো, ওরা কিন্তু একটা মোটামুটি ওই একটা জোনের মধ্যে, জোন মিন্স বলবো আমি যে ওরা ওই ডিফেন্সের জায়গাটা কখনোই ওরা খালি রাখছিল না, পার্ট পার্ট করে যখনই যে যাচ্ছে তার জায়গাটায় এ থাকছে। অন্য কলে ব্যস্ত আছেন। এবার সেই হিসাবে আমি তোমাকে বলি যে আমি ওকে অ্যাটাকিং প্লেয়ার হিসেবে যদি ধরি, তখন তাহলে আমাকে দেখতে হবে যে সাউল ক্রেসপোকে যদি আমি তুলি, আমাকে হয় একটা আমাকে হাফ কমে যেতে হবে, ডিফেন্সিভ হাফ, আর নইলে ওই জায়গাটা ভরাট করতে গেলে তখন আমাকে সবিককে আনতে হবে, ওকে বাইরের দিকে ঠেলতে হবে, সেইখানে আমার একটা উইং হাফের জায়গায় ওকে মানে পুট করতে হবে। এই জন্য আমি বলেছি। আর তুমি যদি পরিস্থিতি আরেকটা থাকে হয়তো এমন যে যে আমার শুধু অ্যাটাকিং তখন দরকার বেশি, আমার গোল তুলতে হবে, তখন তুমি সিঙ্গেল হাতে চলে গিয়ে মানে একটা ডিফেন্সিভ হাফ থাকলো, বাদ বাকি সবাই অ্যাটাকিং এ গেল, তখন তুমি খেলাও না, সাউলের জায়গায় খেলাও না, অসুবিধা কি আছে? সে ওপর থেকে অ্যাটাক করবে, বা ওপরে চলে আরেকটা যাবে হতে না। পারে, না আরেকটা হতে পারে, ধরো ওকে হয়তো লাস্ট ১০ মিনিট হয়তো খেলালো কি ১৫ মিনিট খেলালো। সেক্ষেত্রে এটাও হতে পারে যদি ইস্টবেঙ্গল ২-৩ জন মিগুয়েলের এক্সট্রা জায়গায়। ইয়েস, হয়তো মিগুয়েলকেই চেঞ্জ করে ওকে লাস্ট ১০-১৫ মিনিট দেখে নিতে পারে। আমার মনে হয় সেটার হ্যাঁ, সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু পুরোটাই নির্ভর করছে যে ইস্টবেঙ্গল কি অবস্থায়, ম্যাচ সিচুয়েশন কি থাকে। তারা ম্যাচের কি সিচুয়েশন অনুযায়ী ওকে নামাবে, একদম, একদম। হয়তো সেটা ধরো ২-৩ বোঝাই গোলে যাচ্ছে। লিড করছে তখন হয়তো নামিয়ে দেবে। কিন্তু আমার মনে হচ্ছে নামানো উচিত। একটা ম্যাচ প্র্যাকটিস পাওয়াটা জরুরি আমার মনে হয়। যেহেতু ২ দিন আগে ও হ্যাঁ, এসে খুব গেছে। বেশি আমার মনে হয় প্লেয়ারটাও খেলার মধ্যেই ছিল, সম্ভবত ফেব্রুয়ারি মাসেই ওর কন্ট্রাক্টটা শেষ হয়েছে, যার না, জন্য ও ওকে লাস্ট দিয়েছে। ম্যাচ না, আমি কালকে ওটা বলেছি। লাস্ট ম্যাচ করলে দেখো, এই প্লেয়ারটার নেগেটিভ পয়েন্ট দুটো আছে। সেটা এখনই আমি আলোচনা করতাম, তুমি পয়েন্টটা তুললে। দুটো নেগেটিভ পয়েন্ট আছে। এক, ও লাস্ট ম্যাচ খেলেছে 26th of October 2025। তার মানে প্রায় ৩.৫ মাস হয়ে গেছে সে খেলার মধ্যে নেই। এবার ও ম্যাচ ফিট হতে কতটা সময় নেবে সেটা একটা ফ্যাক্টর। কিন্তু আজকে আমরা বিভিন্ন চ্যানেল থেকে যেটা জানতে পারছি যে প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ফিট। ১ম দিনের নাড়াচাড়ায় কিন্তু কোনো জড়তা তারা খুঁজে পায়নি এবং আমাদের কোচ যথেষ্ট খুশি প্লেয়ারটাকে নিয়ে। এটা একটা নেগেটিভ পয়েন্ট। সেকেন্ড যে নেগেটিভ পয়েন্টটা, সেটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের কলকাতার ক্লাইমেটিক কন্ডিশন, ওয়েদার কন্ডিশন। দেখো, প্লেয়ারটা ডেনমার্কের প্লেয়ার, একটা শীত প্রধান দেশের প্লেয়ার এবং সেখানে সে কিন্তু সাধারণত ঠান্ডা আ আবহাওয়ার মধ্যে, ওয়েদারের মধ্যেই খেলতে অভ্যস্ত। তার গায়ের মানে বডি স্কিনের দেখলেই বোঝা যায় যে এরা শীত প্রধান দেশে খেলতে বেশি ভালোবাসে। এবং সেখানে হয়তো টেম্পারেচার মেবি ৪ থেকে ১৫-১৬ এর মধ্যে হয়তো ভ্যারি করে যে ম্যাচটা খেলে। আম এই খেলাটা যদি ধরো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে হতো, আমাদের কিন্তু অতটা চিন্তা থাকতো না। হয়তো এখনো ১৫ দিন হয়তো চালিয়ে দিতে পারবে, যেহেতু ইভনিং এ ম্যাচ এবং ইভনিং এ মোটামুটি আমাদের এখানে ওয়েদার ধরো ২০ থেকে ২২ এর মধ্যে একটা থাকে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না প্লেয়ারটার খুব একটা প্রবলেম হবে। কিন্তু আফটার মার্চ, এপ্রিল অনওয়ার্ড কিন্তু এই প্লেয়ারটার ক্লাইমেটিক কন্ডিশন এর জন্য কিন্তু বিশাল প্রবলেমে পড়বে। কারণ আমাদের কলকাতার হিউমিডিটি খুব বেশি। এই হিউমিডিটির মধ্যে
মে, জুন মাসে তো যা হিট থাকে সেখানে ও কতটা পারফরম্যান্স বা সার্ভিস দিতে পারবে সেটা কিন্তু বিগ কোয়েশ্চেন। তুমি এটাকে কিভাবে দেখবে বলো? এখন আমি একটা প্রথমেই ছোট্ট একটা কথা বলি, প্রত্যেকে প্রফেশনাল প্লেয়ার। আর আমি যতদূর যে শুনেছি ওই ছেলেটা আমেরিকান সকার লিগে মানে সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশনে খেলে এসছে। আহ, আর ক্লাইমেক্সটা দেখো, ওটা তোমাকে যদি প্রফেশনাল প্লেয়ার হও তোমাকে সব জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন পরিবেশে খেলতে হবে। সেটা তোমাকে যত তাড়াতাড়ি মানিয়ে নেবে তুমি তত সার্ভাইভ করতে পারবে সেইখানে। আর সেকেন্ডলি হলো জনি কাউকেও কিন্তু একটা শীত প্রধান দেশ থেকে এসেছিল, সম্ভবত ফিনল্যান্ড বা এরকম কোনো জায়গা থেকে। আমি ঠিক খুব ভালো এক্স্যাক্টলি প্রশ্ন তুমি তুললে। না সুদীপদা, খুব ভালো পয়েন্টটা মনে করতে তুমি পারছি না। তুললে। না, খুব ভালো সে পয়েন্টটা তুমি বললে। খুব ভালো উদাহরণ দিলে। আমি এই পয়েন্টেই আসছি। জনি কাউকো যখন ১ম এসছিল, সে কিন্তু ফিট হতে অনেক টাইম লেগেছিল এবং ১ম দিকে কিন্তু সেইভাবে ও খেলতে পারেনি। পরের দিকে ও যেই ফুটবলটা খেলেছে ১ম দিকে এসে কিন্তু সেই ফুটবল খেলতে পারেনি এবং আমরা যারা ফুটবল দেখেছি, কেউ কিন্তু ওকে নিয়ে অতটা উচ্ছ্বসিত ছিল না। কিন্তু তুমি দেখো প্লেয়ারটা খাপ খাওয়ানোর পরে যে ফুটবলটা খেলেছে আমরা কিন্তু তার খেলায় মুগ্ধ হয়ে গেছি। সে ইস্টবেঙ্গল সাপোর্টার হোক, মোহনবাগান সাপোর্টার হোক বা মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু যাই হোক না কেন। এইখানেই আমার প্রশ্ন, সেম গোস টু গ্রেগ স্টুয়ার্ট অলসো। গ্রেগ স্টুয়ার্ট কিন্তু এই গরমে সেইভাবে সার্ভিস দিতে পারেনি। তাকেও কিন্তু বিভিন্ন চোটের মধ্যে থেকে যেতে হয়েছে। আমার প্রশ্নটা এখানেই যে আমরা যদি ধরো এখন এসে দিন ১৫ র মধ্যে যে কটা ম্যাচ থাকবে আমার মনে হয় প্লেয়ারটা ভালো খেলে দেবে। কিন্তু আমার প্রশ্নটা ওখানেই আফটার মার্চ যখন আমাদের এখানে গরমটা পড়বে, হিউমিডিটি অনেক বেড়ে যাবে, তখন কি ওর মন চাইলেও ও তো বডি দেবে না। তুমি বুঝতে পারছো না ব্যাপারটা? ও আমি হয়তো আমি পুরোটাই বুঝেছি। প্রফেশনাল আমি প্লেয়ার, বলছি ও তোমাকে, 100% দিচ্ছে কিন্তু শরীরটা তো দেবে না। প্রবলেমটা তো আর সেখানে। আমি তোমাকে বলছি, তুমি আজকে যদি কোনো জায়গায় 15 দিন থাকো না, তুমি পাহাড়ে, প্রথম দিকে যতটা ঠান্ডা তোমার কষ্ট হবে, তুমি কিন্তু 15 দিন 20 দিন পর পর আস্তে আস্তে তোমার কিন্তু সেই পরিবেশের সঙ্গে তুমি অনেকটা মানিয়ে নেবে। That ওটাও is the কিন্তু reason Johnny Gauko take times to feed the team শুধু এবং জনি তার কাউকে না, পারফরম্যান্সটা তুমি অনেক পরে তোমার পেয়েছি আমরা। তুমি জনি কাউকে ছেড়ে দাও, আমি জনি কাউকে ছেড়ে দিচ্ছি। আমাদের টিমে স্টপারে এসেছিল কোস্টারিকান প্লেয়ারটা, জনি অ্যাকোস্টা। জনি অ্যাকোস্টা। সে শুরুর দিকে তার খেলা দেখে আমরা মোটামুটি আপাদমস্তক সব দর্শকরা ভেবেছিল এ হয়তো চলবে না। কিন্তু যখন তখন মনে হয় আমাদের আই লিগ, ন্যাশনাল লিগ না, তখন আই লিগ। আই রাইট, লিগ রাইট। যখন শুরু হলো, তার পারফরমেন্সের সেই গ্রাফ, সে নিজেকে কোথায় নিয়ে গেছিল, সেটা যারা খেলা দেখেছে তারা শুধু জানে যে জনি কাউকো বলে একটা প্লেয়ার, সে অসম্ভব একটা ভালো সেই সময়টা আমাদের দিয়ে গেছে উপহার খেলা। হ্যাঁ, তার এজটাও কিন্তু হয়েছিল, কিন্তু তার যে মানে পেডিগ্রি মিনস যেই লেভেল থেকে সে খেলে এসছে, ঠিক সেম জনি কাউকেও পেডিগ্রি খুব ভালো। তারা এমন পেডিগ্রি প্লেয়ার, কিন্তু কিছুদিন টাইম লেগেছিল, কিন্তু তারা যখনই মানিয়ে নিয়েছে তাদের সেই খেলাটা খুলেছে। আমারও বিশ্বাস এরও ভালো কিছু আমরা এর থেকে পাবো। আর ওয়েদার নিয়ে, হ্যাঁ, আমাদের মার্চের পরে যে হিউমিডিটিটা বাড়বে তাতে হয়তো একটু শারীরিক ওর কিছু সমস্যা হতে পারে। আমার মনে হয় সেটাও আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নেবে এবং টিমের দরকারে ও আমাদের কাজে লাগবে, আশা করবো। বেশ। এবার আমি আমাদের ৫ম বিদেশি যে নাকি জোড়া গোল করেছে, আ তাকে নিয়ে একটু আলোচনা করব। এই প্লেয়ারটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি প্লেয়ারটা আমাদের টিমের সঙ্গে মিশে গেছে। যদি তুমি পোস্ট ম্যাচ কিছু ভিডিও আমরা দেখেছি, সেখানে কিন্তু ও প্রত্যেকটা প্লেয়ার সঙ্গে এমনভাবে মিশে গেছে এবং আমি দেখেছি বিপিন ওর সঙ্গে খুব আ আ ইয়ার্কি ঠাট্টা করছিল। হ্যাঁ? প্লাস অন্যান্য প্লেয়ার গুলোর সঙ্গে কিন্তু এমনভাবে মিশে গেছে যে ও একটা সিজন অলরেডি ইস্টবেঙ্গল ক্লাবে খেলে ফেলেছে। এটা কিন্তু আমি মনে করি একটা বড় প্লেয়ারের একটা গুণ, বড় গুণ যে সে কত তাড়াতাড়ি এসে টিমের সঙ্গে মানিয়ে নিয়ে সেখানে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেকে আ আ প্রুভ করার চেষ্টা করে।
এটা আমি সত্যি দেখে অবাক হয়ে গেছি এই প্লেয়ারটাকে। প্রত্যেকটা টিমমেটের সঙ্গে ও যেভাবে ব্যবহার করছে, মানে যেভাবে মিশে গেছে এটা কিন্তু আমি মনে করি আমাদের টিমের ক্ষেত্রে একটা বড় আ পজিটিভ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে যে ও এত সুন্দরভাবে সবার সঙ্গে মিশে গেছে যার জন্য হয়তো প্লেয়ারটা এত ভালো ফুটবল উপহার দিতে পারল। এবং যত দিন যাবে তোমার কি মনে হয় প্লেয়ারটা আরো বেশি শার্প হবে না? যখন এদের মধ্যে বোঝাপড়া আরো বাড়বে? অবশ্যই যত তুমি টিমের সঙ্গে আরো ম্যাচ খেলবে ওর খেলার ধরন বাদবাকি প্লেয়াররা বুঝতে পারবে, প্লাস আমাদের টিম কিভাবে খেলছে ওকেও সেটা ও জানতে পারবে যে বিপিন কখন বলটা ছাড়বে, কোন জায়গা থেকে ছাড়তে পারে। বা আমি আগের দিন না খুব মহেশ মহেশ বলেছিলাম, সরি সবাইকে, আহ, মানে সবাইকে সবার কাছে ক্ষমা দিয়ে নিচ্ছি, ওটা আমি বিষ্ণুর কথা বলতে গেছিলাম। বিষ্ণু যেভাবে বল কোথায় ছাড়তে পারে বা নন্দ কোন জায়গায় থেকে সেন্টার করবে, এগুলো যত জেনে যাবে না তত আরো ক্ষুরোদার লাগবে। মিগুয়েল কোথা থেকে বল ছাড়বে এইগুলো বোঝাপড়া যত ভালো হবে, সেটা এই এই জিনিসটা না যত টিমের সঙ্গে তুমি প্র্যাকটিস করবে, যত ম্যাচ খেলবে, বন্ডিংটা তত ভালো হবে, বোঝাপড়া ভালো হবে। আমরা বলি না, টিমের সঙ্গে যত তাড়াতাড়ি জেল করবে মানে বন্ডিং হবে তত ভালো হবে। আর একটা জিনিস, এই যে তুমি বললে প্লেয়ারটা সবার সঙ্গে মিশে গেছে, তুমি যত সবার সঙ্গে মিশবে না তোমার পারফরমেন্সটা না একটা লেভেল অব্দি ভালো হয়। কারণ হলো না, তুমি না টিম তুমি টিমকে ভালোবাসছো, সবাই মিলে একটা ভালো কিছু করার চেষ্টা করছো, এই যে একটা তাগিদ, এই তাগিদটা না তোমাকে তোমার পারফরমেন্সের গ্রাফটাকে না আরো কিছুটা বুস্ট আপ করে। আমি পারছি না হয়তো আজকে গোল করতে, কিন্তু আমি ডিফেন্সে এসে হেল্প করলাম, আমি একটা ভালো থ্রু বাড়ালাম, আমার কাজটা আমি অন্যভাবে করলাম যাতে টিম যাতে উপকৃত হয়। আমি গোল পাচ্ছি না বলে আমি সেখানেই দাঁড়িয়ে আছি, আমার আর কোনো ফাংশন নেই, সেক্ষেত্রে বললে হবে না। তোমাকে টিম হিসাবে খেলতে হবে। আমার শুধু গোল করার কাজ না, গোল করানো কাজ, গোল বাঁচানোও কাজ। এই মানসিকতা সবার মধ্যে যদি আসে না, সেই টিমটা খুব ভালো খেলে। আমরা বলি যে এটাকে টিম গেম। টিম টিম বন্ডিং যত ভালো হবে, সেই টিমটা না রেজাল্ট ভালো পায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি তোমাকে যেটা করব সেটা হচ্ছে যে জিকসান সিংকে নিয়ে। তুমি কি জিকসান সিংকে দেখে খুব মানে অবাক? তুমি কি এই জিকসান সিংকে ভেবেছিলে যে জিকসান সিং এইভাবে আমাদের নির্ভরতা দেবে? নাকি তুমি এটাকে আরো কিছু ম্যাচ দেখতে চাইছো? কেন নর্থ ইস্ট ইউনাইটেডের সেভাবে বিদেশি ছিল না, পরীক্ষার সম্মুখীন হয়নি। তো ওই জিকসান সিং এর পারফরম্যান্স কে তুমি কিভাবে দেখছো? হ্যাঁ, প্রথমত আমি ওর খেলা দেখে সত্যি খুব মানে আমার খুব ভালো লেগেছে যে বহু দিন সে বাদে মনে হয়, আমার মনে হয় লাস্ট 17 ওয়ার্ল্ড কাপের সময় ও স্টপার খেলে, আর কিছুদিন কেরলে গিয়ে স্টপার খেলেছিল, তাও খুব বেশি ম্যাচ না। সেই হিসেবে ওই পজিশনে ফিরে এসে যথেষ্ট নির্ভরতা দিয়েছে টিমকে, এটা তো আমাকে খুব ভালো লেগেছে আমার। আর আমি আশা আশা করব যে আগামী দিনগুলোতেও একই রকম পারফরমেন্স করবে। কারণ সেই প্লেয়ারের স্ট্যান্ডার্ড তো আমরা জানি, স্ট্যান্ডার্ড আমাদের ইন্ডিয়ান হিসেবে যথেষ্ট ভালো, কারণ সে বিভিন্ন সময় ন্যাশনাল টিমে ছিলেন। এবার আমরা সবসময় দেখি ন্যাশনাল টিমের প্লেয়াররা যেই টিমে বেশি, তাদের প্রাধান্য বেশি থাকে টিমের, মানে সেই টিম ততটা ভালো পারফরমেন্স করে। আর আহ, জিকসানকে আমরা সেইভাবে হাফে সুযোগ দিতে পারছিলাম না। সেইখান থেকে জিকসান নিজের জায়গাটাকে যে কোচ চেঞ্জ করে ওকে স্টপারে নিয়ে এসছে, ইভেন পরবর্তীকালে কখনো আমরা যদি ওকে ডিফেন্সিভ হাফ হিসেবেও দেখি, সেখানে আহ, আরো ভালো খেলা ওর কাছ থেকে আমরা আশা করব। আর এটা আমাদের পক্ষে খুব ভালোই হয়েছে যে ও পিছনে মানে কনফিডেন্সটা আরো অনেক গেইন করলো। একটা অনেক দিন বাদে অনবসর পজিশনে খেলে যে ফুটবলটা ও উপহার দিয়েছে, তাতে ওর নিজেরও কনফিডেন্সটা অনেকটা বেড়েছে। সুজিতা, তুমি এই জিকসান সিংকে আ
এখন যে ও ফুটবলটা খেলছে সেই সূত্র ধরে বলছি, ওকে তুমি ডিফেন্সিভ মিডফিল্ড হিসাবে দেখতে চাও এখন? নাকি স্টপার পজিশনে দেখতে চাও? না, এই মুহূর্তে তো আমি আগের দিনও বলেছিলাম যে স্টপারে ও ছাড়া আমাদের এই মুহূর্তে অপশন নেই, কারণ সাউল ক্রেসপো খেললে সাউল ক্রেসপো না তুমি কন্টিনিউ খেলাতে পারবে না, কারণ সাউল ক্রেসপো তুলনামূলক অনেক স্লো, কাভারিং করতে গেলে না উপরে উঠতে পারবে না। আমাদের যেমন আগের দিন দেখো কখনো কখনো জিকসান উপরে উঠে গেছে, আনোয়ার উপরে গেছে, ওই সময়টা কিন্তু ওরা ব্যাক আপ করছিল, বাট কন্টিনিউ না, কন্টিনিউ কিন্তু এরাই থাকছিল, এরা মাঝের মধ্যে চলে যাচ্ছিল, আচমকা চলে যাওয়া যেটাকে বলে। সেই হিসাবে আমি সবসময় জিকসনকেই ফার্স্ট প্রেফারেন্স দেবো স্টপারে। মাথা ঠান্ডা, উল্টো পাল্টা ফাউল করেনি, আহ, লম্বা বল বাড়িয়েছে, দরকারের সময় হট করে উপরে চলে গেছে, ইভেন ওর শুটিং পাওয়ারটা ভালো, সেটা পরবর্তীকালে হয়তো ওর থেকে ওই দূর থেকে শুটিং পাওয়ারে গোলও দেখবো আশা করব ও আনোয়ারের থেকে। যাই হোক, আমি ওকে স্টপারে দেখতে চাই এই মুহূর্তে। ইভেন সিভিলে চলে আসলে আমি ওকে দেখবো হাফে চাই দেখতে। না, আমি সেটাই বলছি, যদি কেভিন সিভিলেও চলে আসে তখনও কি তুমি ওকে চেঞ্জ করে এই পজিশনে দেখতে চাইবে, নাকি না, তুমি তখন আমি ডিফেন্সিভ হাফ হিসেবে ওকে দেখবো, কারণ ওটা অনেকদিন ধরে ওই পজিশনটা খেলেছে তো, খুব ভালো খেলবে, আচ্ছা, ওকে কনফিডেন্সটাও তুমি পেয়ে গেছে তো। না, ওকে তুমি এই পজিশনেই চাইছো না, আমি সে কথাই বলছি। না, এই মুহূর্তে আমি ওকে স্টপারেই দেখতে চাই। কেভিন সিভিলে চলে আসলে তখন তোমাকে বাধ্য হতে ওকে উপরেই নিয়ে যেতে হবে, ইভেন তখন ওই সময় তুমি সাউল কেসপোকে তোমাকে বসাতে হবে। তুমি হিসাব করে দেখো, চারটে যদি প্লেয়ার রাখো তুমি সাউল কেসপোকে বসাবে, ওদিকে রশিদ থাকবে, মিগুয়েল থাকবে, আর স্ট্রাইকার একজন থাকবে, তাহলে আমাকে ডিফেন্সিভ হাফ হিসাবে তোমাকে জিকসনকেই আনতে হবে। দেখো, ডিফেন্সিভ হাফ পজিশনে যদি চাও তাহলে কিন্তু তুমি ওকে অতটা পাবে না, কেন আমাদের ডিফেন্সিভে কিন্তু অলরেডি রয়েছে, আম, সে হচ্ছে রশিদ। তো রশিদের জায়গায় কি ও কোনোভাবে জায়গা করে নিতে পারবে, তোমার কি মনে হয়? কেন রশিদ, শুধু তুমি রশিদকে হিসাব করছো? আমি তো তোমাকে চারটে বিদেশির কথা আমি বলে দিলাম, কেভিন সিভেলে, রশিদ, মিগুয়েল, ইসজেজে, ইউসুফ, হুম। হুম। হয়ে গেল চারটে প্লেয়ার। তুমি তো ডিফেন্সিভ ব্লকার হিসেবে দুজনকে ইউটিলাইজ করছো। এখন যেহেতু আমার বিদেশি কম আছে বলে আমি সাউল ক্রেসপোকে আর রশিদকে মাঝখানে রাখছি। ওই না, সময় সাউল আমি ক্রেসপোকে তো বলছি, না, আমি ডিফেন্সিভ স্কিন বলতে আমি এখনো পর্যন্ত কিন্তু ইসেকেই ভাবছি, কি বলে, আহ, এই রশিদকেই ভাবছি আমি। আমি কিন্তু কোনোভাবেই রশিদের জায়গায় অন্য কোনো প্লেয়ারকে ভাববো না। যদি রশিদ ধরো কোনো ম্যাচে হয়তো আনফিট হয়ে গেল, সেক্ষেত্রে হয়তো তখন আমাকে ভাবাবে, আমি ডিফেন্সিভ স্কিন হিসেবে তখন হয়তো আমি জিকসন সিংকে ব্যবহার করলেও করতে পারি। বা হয়তো সেক্ষেত্রে সল ক্রসপোকে ডিফেন্সিভে খেলিয়ে আমার মনে হয় অ্যান্টনকে হয়তো সাউল ক্রেসপোর জায়গায় নামিয়ে দিতে পারে। তো কোচের হাতে তো অপশন রয়েছে, কেন এই প্লেয়ারটাকে যেমন স্ট্রাইকারও খেলাতে পারে, তেমনি অ্যাটাকিং মিডফিল্ডও খেলাতে পারে। তো কোচের হাতে কিন্তু একটা বিশাল অপশন রয়েছে এই প্লেয়ারটাকে নিয়ে, তাই না? না, আমি যদি ডিফেন্সিভ পার্টে দুটো ডিফেন্সিভ হাফ আমি ইউজ করি, তখন কিন্তু তুমি অটোমেটিকলি তোমাকে ইয়েকেই আনতে হবে, জিকসনকে। আর তুমি যদি না, বলো আমি যে আমি দুটোর কথা বলছি না, আমি দুটোর কথা বলছি না। আমি বলছি যদি রাশিদ কোনো ম্যাচে খেলতে আমি না পারে, আমি আমি তোমাকে তখন বলছি, আমি হুম। তুমি যদি টিমের গঠনটা দেখো, ও কিন্তু দুটো ডিফেন্সিভ ব্লকার রাখছে, রশিদ আর সাউল ক্রেসপোকে। হুম। এবার এবার এইখান থেকে রশিদ সবসময় মোটামুটি থাকছে, সাউল ক্রেসপো মাঝে মাঝে ওপরে যাচ্ছে, কিন্তু তুমি দেখো সাউল ক্রেসপোকে যদি আমি ওই জায়গাটাকে তুলে নিই, ওই জায়গাটা থেকে তাহলে তোমাকে কাকে খেলাতে হবে?
হয় তুমি অ্যান্টনকে খেলাবে, আর নইলে তো ওই অ্যান্টনকে খেলালে কিন্তু এই সেটাই আমি একদম বলছি, সেটাই আমি বলছি। না না অ্যান্টনকে খেলালে কিন্তু আমি জানি না যে ওর ডিফেন্সিভ পার্টটা সাউথগেটসের মতন কিনা। সেইখানে তখন তুমি কিন্তু ডিফেন্সিভ পার্টের কিন্তু একটু কমজোরি হতে পারে। আমি বলছি যে যদি আমি ভালো টিমের সঙ্গে যাই, তখন তোমার দুটো ডিফেন্সিভ হ্যাঁ, হাবে যদি যাও, তখন কিন্তু তোমার জিকসনকে রাখতে হবে, কিন্তু জিকসন কিন্তু ওপরে গিয়েও গোল করতে পারে, যেটা হুম। সাউথগেটস টাইপেরই। ও না, বলও ওর খেলতে পারে হাইটটা, দুদিকে। ওর হাইটটা আমাদের অ্যাডভান্টেজ, কর্নার ওইসব সেই থেকে সেই পেলে। হিসেবে আমি বলছি, যদি টিম যদি এইরকম ফরমেশনে খেলে দুটো ডিফেন্সিভ ব্লকারে, যেটা হুম। জিকসন এখন সাউথগেটস আর রশিদ দিচ্ছে, তখন কিন্তু সাউথগেটসকে বসতে হবে, জিকসনকে পুট করতে হবে। আচ্ছা, এবার যদি আমরা ফার্স্ট 11 নিয়ে কথা বলি, তাহলে মোটামুটি লাস্ট ম্যাচে যা আছে সেটাই আমাদের ফার্স্ট 11 থাকবে, তাই তো? গোলে আমি গিল, হলে উইনিং কম্বিনেশনই রাখতাম, রাইটে লাল, আমি যদি হতো। জিকসান জিকসান অ্যান্ড আনোয়ার, বাঁদিকে হচ্ছে তোমার জয় গুপ্তা, মাঝখানে মৃগুয়েল, রশিদ অ্যান্ড সাউল ক্রেসপো, ডান দিকে নন্দা, বাঁদিকে বিপিন, আর স্ট্রাইকার পজিশনে আমাদের ইউসেফ ইজিদারি। তো মোটামুটি এই ফার্স্ট 11 সেম থাকছে। এখন সেকেন্ড হাফে হয়তো খেলার সিচুয়েশনের উপর বেস করে আমাদের নতুন বিদেশিকে হয়তো ১০-১৫ মিনিট হলেও চান্স দিতে পারে। আর যেটা আমরা বললাম, বিষ্ণু নামবে, ওইদিকে হয়তো এডমুন্ড নামবে, ডেভিডও হয়তো শেষের দিকে চান্স পেতে পারে। তো আ এখন কোচের হাতে প্রচুর অপশন আছে, এবং টিমও একটা বাঁধনের মধ্যে চলে এসছে। আ একটা টিম গেম খেলছে। কেন আমি সুদীপদা, এই আইএসএল শুরু হওয়ার আগে আমি একটা ইন্টারভিউতে শুনেছিলাম, যেখানে মোস্ট প্রবাবলি ওই প্লেয়ারটার নাম কি? অগ্নি নিয়েছিল মোস্ট প্রবাবলি ইন্টারভিউটা। আ তো সেখানে কোচকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, "আপনার তো গোল করার স্ট্রাইকার তো সেইভাবে নেই। তো আপনি এটাকে কিভাবে দেখছেন?" তো কোচ তখন কিন্তু বলেছিল যে, আমরা কিন্তু গোল করার জন্য অনলি স্ট্রাইকারের উপর নির্ভর করছি না। আপনি যদি আমাদের এই যে কটা টুর্নামেন্ট হয়েছে, তাতে যদি আপনি গোল দেখেন, সেখানে দেখবেন স্ট্রাইকারের থেকে কিন্তু আমাদের অন্যান্য পজিশনের প্লেয়ার গোল করে গেছে। হাফ হোক বা ডিফেন্স হোক, যেমন সিভিলে ২ টো না ৩ টে গোল করেছিল। তো উনি কিন্তু বারবার ইঙ্গিত দিচ্ছে যে, আমরা গোল করার জন্যে একটা প্লেয়ারের উপর ডিপেন্ডেন্ট নই। আমাদের মাল্টিপল প্লেয়ার রয়েছে গোল করার জন্য। এটা কিন্তু সত্যি ঘটনা। আ বিপিন বলো, নন্দা বলো, ইজেজারি বলো, মিগুয়েল বলো, রশিদ দূরপাল্লার শটে যেইভাবে গোল করেছে, বা সেইদিনও একটা শট বার কাপিয়ে চলে এসছে। এবং স্টপার পজিশন থেকে সিভিলে এখন নেই, আনোয়ারও গোল করতে পারে। জয়গুপ্তাও কিন্তু প্র্যাকটিস ম্যাচে গোল করেছে। তার মানে আমরা ১১ টা প্লেয়ারের মধ্যে অলমোস্ট দেখলাম ৬ থেকে ৭ টা প্লেয়ার আছে যে নাকি গোল করেছে। তো সেই দিক থেকে কোচ যেটা বলেছে যে, কোচ গোল করা নিয়ে উনি খুব একটা চিন্তিত নন। কেন আমাদের গোল করার প্রচুর লোক রয়েছে। কিন্তু আসল কথা হচ্ছে, গোল করা যার মেইন কাজ স্ট্রাইকার গোল না পেলে কোথাও একটা যেন গিয়ে একটা দাড়ি টেনে দিতে হয়। যেটার ফল আমাদের ভুগতে হয়েছে। লাস্ট ২ টো ম্যাচের ফাইনালে উঠেও আমরা গোল করতে পারিনি, এবং আমাদের স্ট্রাইকাররা সহজ গোলের সুযোগ নষ্ট করে আমাদের ট্রফি লেস করে দিয়েছে। এটা তো মানতেই হবে। তো যার যেটা কাজ, স্ট্রাইকারের কাজ হচ্ছে গোল করা। তো তাকে গোল করতেই হবে। আমি বলছি না যে তুমি প্রত্যেক ম্যাচে গোল করো। কিন্তু তার তো একটা আ মানে প্রয়াস থাকবে গোল করার। তুমি যদি ভাইটাল ম্যাচে সহজ সুযোগ নষ্ট করে ফেলো, তাহলে তো তোমাকে অত পয়সা দিয়ে ফরেন থেকে প্লেয়ার এনে তো লাভ নেই না? তো সেটাও ভেবে দেখার যথেষ্ট কারণ আছে। আমার মনে হয় না যে দুটো প্লেয়ার ইনক্লুশন হলো, তারা সেই দিকে সেই ঘরানার প্লেয়ার হবে। আমার মনে হয় তারা যথেষ্ট প্রফেশনাল এবং ম্যাচের মধ্যে ছিল। আ এবং আমার মনে হয় তারা কিন্তু আ ইস্টবেঙ্গল টিমে এবার ফুলটা ফোটাবে আরকি। আমরা যেটা ল্যাকিং করছিলাম গোল করার লোকের, সেখানে কিন্তু আমার মনে হয় দুটো প্লেয়ারই একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তো ওভারঅল আমরা যদি দেখি, যদি আলোচনা একটু শর্টকাট করে আনি, সেক্ষেত্রে আমরা দেখব যে ইস্টবেঙ্গল আ আমাদের হিসেবে সেম টিম নিয়েই নামবে। আমাদের নতুন যে বিদেশি, তাকে হয়তো মানে
ইনক্লুশনটা হতে পারে সেকেন্ড হাফে ১০-১৫ মিনিটের জন্যে। এছাড়া যেইভাবে চেঞ্জ হচ্ছে প্লেয়ার সেটা ম্যাচ সিচুয়েশন এর উপরে ডিপেন্ড করবে। প্লেয়ার কখন কি নামবে সেটা এখন থেকে প্রেডিক্ট করা খুব মুশকিল। এবং যদি আমাদের টিম ২-৩ গোলে এগিয়ে থাকে সেক্ষেত্রে নিশ্চয়ই কোচ আমাদের যে তরুণ প্লেয়ার আছে ডেভিড থেকে শুরু করে যদি সায়ন থাকে স্কোয়াডে বা গুইতে থাকে স্কোয়াডে তাদেরকেও হয়তো একটু দেখে নেওয়ার চান্স পাবে এসসি দিল্লির সঙ্গে। তো আরেকটা প্লেয়ারকে নিয়ে একটু আলোচনা করলে ভালো হতো সুদীপদা, সে হচ্ছে গুইতে। গুইতে প্লেয়ারটাকে ১ম ফার্স্ট 11 এ না রেখে আমি মনে করি ১০-১৫ মিনিট করে খেলিয়ে প্লেয়ারটাকে কিন্তু রেডি করা যেতে পারে। সে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খুব একটা খারাপ চয়েস হবে না। যদি কোচ আস্তে প্লেয়ারটাকে রেডি করে। তো যাই হোক আমরা আজকের এই আলোচনাটা আর দীর্ঘায়িত করব না। তো আমরা অধীর আগ্রহে আগামীকালের ম্যাচের জন্যে আমরা ওয়েট করব। আগামীকাল ৫টা থেকে ম্যাচ। দর্শকদের সবার কাছে অনুরোধ যে আপনারা আসুন। দলে এসে এই ম্যাচটা উপভোগ করুন এবং আমরা আশা রাখবো আ পা এম শনিবার কিন্তু 30,000 এর উপরে দর্শক মাঠে আসবেন। ছুটির দিন, আ বিকেলবেলা খেলা। তো আমার মনে করি এটা সবার ক্ষেত্রেই এটা একটা ভালো সময় এবং যেহেতু আমরা ১ম ম্যাচ জিতেছি তাও আবার বড় ব্যবধানে, আ স আমার মনে হয় প্রত্যেক দর্শকের একটা আলাদা মোটিভেশন পেয়েছে এবং তারা সব চার্জড আপ হয়ে আছে যে আমাদের তার মধ্যে ৬ষ্ঠ বিদেশী এসে গেছে। তার একটা খেলার সম্ভাবনা রয়েছে। তো মানে অনেকগুলো ফিল গুড ফ্যাক্টর আছে এবং আমার মনে হয় শনিবার আমাদের ইস্টবেঙ্গল দর্শকরা মাঠমুখো হবে, মাঠ ভরাবে। ৩০,০০০ এর উপরে দর্শক একটা 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 ফুল প্যাকড স্টেডিয়ামের মধ্যে দর্শকদের যাতে আরো বেশি উদ্বুদ্ধ করতে পারি সেইভাবে হয়তো খেলাটা হবে। তো সকলের কাছে অনুরোধ আপনারা সকলে আসুন। এসে মাঠ ভরান, প্লেয়ারদের উজ্জীবিত করুন। সুদীপদা, কি স্কোর প্রেডিক্ট করছো তুমি কালকের ম্যাচে? আমি স্কোরের থেকেও আমার কাছে হলো দরকারি হলো জেতা। 3 পয়েন্টটা খুবই ভাইটাল। এক এক গোলে জিতলেও 3 পয়েন্ট আসে, আর 3 গোলে জিতলেও 3 পয়েন্টই আসে। দিনের শেষে আমি 3 পয়েন্টের দিকেই যাব। তবে গোল যদি স্ট্রাইকার পায় তাহলে কনফিডেন্সটা আরো বাড়বে। আহ, আমি আমি চাইবো যে স্ট্রাইকার গোল করুক, আর নতুন কোনো প্লেয়ার গোল করুক। 2 গোল আমি হচ্ছে 2-0। শুধু এখানে আমি একটা কথা বলতে পারি। নিশ্চয়ই ১ গোলে জিতলেও ৩ পয়েন্ট, ৩ গোলে জিতলেও ৩ পয়েন্ট। কিন্তু আমার যেটা প্রশ্ন সেখানে হচ্ছে যেহেতু এটা 1 লেগ ম্যাচ, কম ম্যাচ, এখানে কিন্তু গোল ডিফারেন্স হয়তো লাস্ট মোমেন্টে এসে একটা বড় ভূমিকা পালন করতে পারে। সেক্ষেত্রে আমি বলব যেখানে সম্ভব সেখানে যদি আমরা গোলের সংখ্যাটা বাড়িয়ে রাখি, সেটা কিন্তু আমাদের টিমের পক্ষে বড় অ্যাডভান্টেজ। আমরা কিন্তু একটা ভালো পজিশনে থাকবো। তো আমি চাইবো কালকের ম্যাচ যাতে ইস্টবেঙ্গল কমপক্ষে ৩ গোলে জেতে। কমপক্ষে মিনিমাম। অ্যাবাভ তো হতে পারে। ৪-৫ গোল হলে খুবই ভালো। কিন্তু মিনিমাম যেন ৩ গোলে জেতে। সো দ্যাট আমরা আ মানে এই গোল ডিফারেন্সটা আ এমন জায়গায় নিয়ে যেতে চাই যাতে আমাদের কাছাকাছি টিম বা মানে শক্তিশালী টিম যারা আছে তাদের থেকে আমরা একটু অ্যাডভান্টেজ পজিশনে থাকি। তো এই বলে আজকে আমরা আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব উইথ দ্য নোট যে আগামীকাল আমাদের প্রিয় দল আম আ ভালো ফুটবল উপহার দেবে এবং ১ম ম্যাচের মতোই আমরা ৩ পয়েন্ট নিয়ে মাঠ থেকে হাসি মুখে ফিরবো এবং একটা ফিল গুড পরিবেশ থাকবে যে না, টিম ডমিনেটিং ফুটবল খেলে প্রতিপক্ষকে পর্যদস্ত করেছে। তো আজকের ছোট্ট কথা, ভিডিওটা ছোট্ট কথা, হ্যাঁ, বলো। শুধু 3 গোলের ব্যবধানে না, আমি চাই যাতে ক্লিন শিট থাকে। হ্যাঁ, সেটাও একটা ভাইটাল যাতে আমাদের গোল ডিফারেন্সটা আম পরবর্তীকালে আরো ভালো পজিশনে যায়। এটা সুদীপদা খুব ভালো কথা বলেছে। ক্লিন সিট রেখে জেতাটা অনেক বেশি আ দেখতেও জরুরি, ভালো। যাতে না, না হুম, দেখতে ভালো থেকে না টিমের কনফিডেন্স বাড়ে, ডিফেন্স লাইনের কনফিডেন্স বাড়ে। একদম।
তো আশা করব আগামীকাল ইস্টবেঙ্গল আমাদের আশা পূরণ করবে। আমাদের নতুন স্ট্রাইকারও যে এসছে সেও আমাদের আশা পূরণ করবে। আমাদের ৫ম বিদেশি ইজেদারিও সেও গোল করে আমাদের মুখে হাসি ফোটাবে। তো আজকের ভিডিও এখানেই আমরা শেষ করছি। শুভরাত্রি, নমস্কার। আপনারা সকলে ভালো থাকবেন। জয় শুভরাত্রি, ইস্টবেঙ্গল। গুড নাইট, জয় ইস্ট বেঙ্গল।